আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। অ্যান্ড আপনারা সবাই জানেন যে ভিডিওটা কি নিয়ে, নট এ ট্রাভেল ব্লগ। অ্যাকচুয়ালি আমি এই টাইপের ব্লগ ফার্স্ট টাইম করতেছি, মানে ট্রাভেল রিলেটেড ছাড়া। কাইন্ডটা ট্রাভেল রিলেটেড, জাস্ট আমি এখানে বসে পকা করবো, আপনারা বিরক্ত হতে হবে এই জিনিসটা নিয়ে। যাই জোকিং। তো ফ্যাক্ট হচ্ছে যে ইয়েস, উই গট আওয়ার ভিসা। আমি এজ এ স্টুডেন্ট অ্যান্ড আমার ওয়াইফ এজ এ যেটা বলে হচ্ছে স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট, ওই ভিসাটা আমরা পেয়েছি। অ্যান্ড ইয়া, আমরা খুব দ্রুত ফ্লাই করতেছি। যখন আপনারা এই ভিডিওটা দেখবেন হয়তো তখন আমরা আমাদের ফ্লাইটে থাকবো। অ্যান্ড আপনারা ওইটারও একটা ব্লগ পাবেন, আমরা যে ঢাকা থেকে কীভাবে টরন্টো পর্যন্ত যাবো সেটা একটা ব্লগ আমি করবো। বাট এইটা একটু আমাদের যে টাইমলাইনটা, জার্নিটা শেয়ার করবো একদম, খুব একটা ডিটেইল ডকুমেন্ট কি লাগে হ্যান তেন এগুলো সহ না, ওইটা নিয়ে আমি সেপারেট একটা ভিডিও করবো ইনশাল্লাহ ইন ফিউচার। বাট রাইট নাও জাস্ট আমাদের এই যে একটা বিশাল একটা জার্নি, বিশাল বলবো না, হ্যাঁ মোটামুটি 1 বছরের বেশি হয়ে গেছে। সো মোটামুটি আমার জন্য অনেকটা লং প্রসেস এটা। সো লেটস স্টার্ট। তো ঘটনাটা শুরু হয় 2022 সালে, আফটার মাই গ্র্যাজুয়েশন। আমি আমার ওয়াইফের সাথে, তখন সে আমার ওয়াইফ ছিল না, যদিও আমাদের আসলে লাভ ম্যারেজ। সো তখন তার সাথে আমার একটা সম্পর্ক ছিল, উই আর কমিটেড। তার সাথে আমি ডিসকাস করি যে আমরা তার ইচ্ছা ছিল যে আমরা আমাদের যেহেতু পড়াশোনা কমপ্লিট, বিএসসি আমি করেছি, বিএ করেছি, অনার্স কমপ্লিট, ওইটার পরে আমরা দেশের বাইরে মুভ করবো। এবং আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরা একসাথে মুভ করবো। একসাথে মুভ করতে হলে যেটা করতে হতো আমাদের বিয়ে করতে হতো। সো যেই কথা সেই কাজ, আমরা আমাদের ফ্যামিলির সাথে জিনিস নিয়ে বসি। অ্যান্ড ইয়েস, আলহামদুলিল্লাহ তারা রাজি ছিল এই জিনিসটা নিয়ে। অ্যান্ড তখন আমি একটা জবেও জয়েন করি, কারণ আমি তখন থেকেই জানতাম, আমি যেহেতু রিসার্চ করেছি যে এটা একটা লম্বা প্রসেস। তো এই লম্বা প্রসেসে আমি বেকার তো বসে থাকতে পারবো না। সো আমি একজন গ্রাফিক ডিজাইনার হিসেবে একটা প্রাইভেট অর্গানাইজেশনে জয়েন করি। ইন দ্য মিন টাইম আমি রিসার্চ করতে থাকি কীভাবে কী করবো না করবো, কোন কান্ট্রিতে যাবো। সো তখন শুরুতে আমার টার্গেট ছিল ইউএসএ, অ্যান্ড ইউরোপেও ছিল, বাট ওটা অপশনাল ছিল। ইউরোপ নিয়ে আমি একটু পরে চিন্তা করতে চাচ্ছিলাম, ইউরোপের কান্ট্রিগুলো নিয়ে। ইউএসএ আমার টার্গেট ছিল। অ্যান্ড অলরেডি আমার একটা ফ্রেন্ড তখন ইউএসএতে ছিল। তো যখন ব্যাপারটা হয় যে আমরা যেহেতু ফ্যামিলির সাথে কথা বলে ফেলছি, তখন আমরা আইএলটিএস প্রিপারেশন নেওয়া শুরু করি। আইএলটিএস প্রিপারেশন নিতে যে আমি যে ডিফিকাল্টিসটা ফেস করি সেটা যে আমার জব। আমাদের অনলাইন ক্লাস ছিল আইএলটিএসের, রিমন স্যারের কাছে আমরা অনলাইনে আইএলটিএসের ক্লাস করতাম। তো মোটামুটি 1 সপ্তাহ করার পর আমি বুঝতে পারি যে আমার দ্বারা হয়তোবা ক্লাস অ্যাটেন্ড করা খুব ডিফিকাল্ট, কারণ আমি বাসায় আসতাম, আমার ওয়ার্ক টাইম ছিল 9টা থেকে 6টা। সো 6টার সময় তো আর বের হওয়া হয় না অ্যাকচুয়ালি, আর বের হলেও ঢাকা শহরের ট্রাফিকে যায়নি। সো আমার আলটিমেটলি বাসায় আসতে 9টা বেজে যেত। অ্যান্ড 9টার সময় ক্লাস স্টার্ট হইতো, আমি পারতাম না অ্যাকচুয়ালি। মোটামুটি 1 সপ্তাহ যখন আমি আইএলটিএসের বুঝতে পারি যে পরীক্ষাটা কীভাবে হয়, কী কী থাকে না থাকে, এতটুকু আমি বুঝতে পারি। তারপর থেকে আমি আসলে ক্লাস বাঙ্ক দেওয়া শুরু করি, এবং আমার ওয়াইফ আমার পথ ধরে হাঁটা শুরু করে, সেও ক্লাস বাঙ্ক দেওয়া শুরু করে। বাট স্যারের একটা বিষয় ছিল কি, স্যার এত সুন্দরভাবে কথা বুঝাইতেন যে আমরা অ্যাটলিস্ট এতটুকুই বুঝে গেছিলাম যে আইএলটিএস পরীক্ষাটা আসলে কী, এবং এটার আসলে কীভাবে কনফিডেন্ট রাখতে হবে ভিতরে, এটাই আর কি। সো এই তো এভাবেই। আর ওই দিক দিয়ে আমাদের বিয়ের একটা প্রিপারেশন চলতেছিল, তো আরও টাইম কম ছিল আমাদের হাতে। দেন আমাদের বিয়েটা হয় নভেম্বরের 25 তারিখে। নভেম্বরের 25 তারিখে আমাদের বিয়ে হওয়ার পর আমরা সিদ্ধান্ত যে আমাদের আইএলটিএস এক্সামে বসতে হবে উইদাউট এনি প্রিপারেশন, কারণ আমাদের হাতে টাইম কম ছিল। তখন যখন আমরা সিদ্ধান্ত নেই যে আমরা ইউএসএ না কানাডাতে যাবো, কারণ ওইখানে সুবিধাটা হয়তো একটু বেশি পাবো। সো ওই চিন্তা করে যখন আমরা কানাডার জন্য প্রিপারেশন নিতে চাই, তখন আমরা ফিল করি যে আমাদের হাতে খুবই সময় কম, কারণ কানাডার মোস্ট অফ দ্য ইউনিভার্সিটিস জানুয়ারি 15 তারিখের পরে আর অ্যাপ্লিকেশন সাবমিট করা যায় না। তো ওই থেকে আমরা আইএলটিএস দিয়ে দিই ডিসেম্বরের লাস্টে। বাট
যেহেতু আমাদের প্রিপারেশন খারাপ ছিল, আমাদের ধারণা ছিল যে আমরা হয়তো মেক করতে পারবো না, যে যতটুকু আমাদের স্কোরটা দরকার। বাট আলহামদুলিল্লাহ সামহাও জানি না কীভাবে হয়ে গেছে কি থেকে কি, বাট আমরা আমাদের ডেজায়ারের স্কোরটা পাই। তখন আমরা সিদ্ধান্ত নিই যে আমাদের মধ্যে থেকে যে কোনো একজন হচ্ছে আমরা আমাদের স্টাডিটা আগে কমপ্লিট করবো, একজন স্পাউস হিসেবে যাবো। সো ওই চিন্তা করে আমরা হচ্ছে একটা এজেন্সির সাথে কন্ট্যাক্ট করি, যেহেতু আমি জব করতেছি। আমার কাছে আমি একা একটা অ্যাপ্লাই করতে পারতাম, বাট ইট উড টেক ভেরি লং, অনেক লম্বা একটা সময় যেত আমার। সো আমি প্রেফার করলাম এজেন্সির কাছে যাবো, এবং আমার পরিচিত একটা এজেন্সি ছিল, ভালো এজেন্সি। আমার ফ্রেন্ডও ওদের থ্রুতে কাজ করেছে, মানে তারা আমার মনে ট্রাস্টেড ছিল। তো ট্রাস্টেড থাকার কারণে আমরা ওদের কাছে যাই, অ্যান্ড আমরা যেটা রিয়ালাইজ করি যে আমরা ইউনিভার্সিটি অ্যাপ্লাই করতে পারবো না, কারণ ডেডলাইন মিট করতে পারবো না। ইন দিস মিন টাইম আমরা সিদ্ধান্ত নিই যে ওকে ফাইন, যেহেতু ইউনিভার্সিটি হচ্ছে না, আমরা কলেজের জন্য অ্যাপ্লাই করবো। যখন আমরা কলেজের জন্য অ্যাপ্লাই করি, মানে আমি আমারটা হয়ে যায়, আর আমি আমার একদম মানে আমার যে ব্যাকগ্রাউন্ড ছিল মাল্টিমিডিয়াতে পড়ছি আমি, দেন আমি এরকম একটা ভিজুয়াল ইফেক্টসের সাবজেক্ট পাই ফ্যানিশো কলেজে, আর হামবার কলেজে একটা অ্যাডভার্টাইজিং রিলেটেড সাবজেক্ট পাই। তো আমি প্রেফার করতাম যেহেতু টরন্টোর বাইরে থাকা, কারণ টরন্টো ইটস বিট এক্সপেন্সিভ। এমন না যে টরন্টোর বাইরে যে লন্ডন সিটিটা আমরা যেটাতে পাইছিলাম ফ্যানিশো কলেজ, ওটা হচ্ছে খুব একটা কম এক্সপেন্সিভ এটা না, বাট টরন্টো থেকে কম। সো ফ্যানিশোতে হচ্ছে অ্যাডমিশনটা নেই, ওই সময় হচ্ছে প্রায় 2 লাখ টাকার মতো দিতে হয়েছিল একটা হচ্ছে কনফার্মেশন ফি হিসেবে। সো আফটার দ্যাট যেটা রিয়েলাইজ করি, এটা প্রবলেম সামনে আসে, সেটা হচ্ছে ফিক্সড ডিপোজিট। আমাদেরকে একটা ফিক্সড ডিপোজিট দেখাইতে হতো ফান্ড হিসাবে, সেটার মেয়াদ মানে ম্যাচুরিটি হইতো 6 মান্থস, যেটা আমি যদি 2023 সেপ্টেম্বর সেশন ধরতে চাই, সেটা আমার আগস্টে আমি ফুলফিল করতে পারবো। আগস্টে আমার ফান্ডের ম্যাচুরিটি 6 মাস করে। সো আমি দেখলাম যে আগস্টের লাস্টে আমি অ্যাপ্লাই করি, সেপ্টেম্বর সেশনটা ভুলে করতে পারবো না। সো আই টুক এ ডিসিশন যে আমরা ডেফার করে দিই, এজেন্সির সাথে বসলাম। সো ডেফার করতে যে ডিফিকাল্টিসটা সামনে আসে, সেটা হচ্ছে যে ফ্যানিশো কলেজে ওই পার্টিকুলার সাবজেক্টটাতে জানুয়ারি মানে 2024 জানুয়ারি উইন্টার ইনটেকে ওরা কোর্স অফার করতেছিল না। সো ওইটা একটা বাধা, আমাদের একটু উইন্টারের কোর্স লাগবে। তখন আমরা চিন্তা করি ওকে ঠিক আছে, আমরা একটা ডিফারেন্ট কলেজ ট্রাই করি যেটাতে সেম কাইন্ড অফ কোর্স ওরা উইন্টারে অফার করবে। তো আমরা যেই কথা সেই কাজ, কনেস্টেবল কলেজ যেটা হচ্ছে এখন আমি অ্যাডমিটেড, ওইটাতে হচ্ছে আমরা অ্যাপ্লাই করি, অ্যান্ড ওইখান থেকে অফার লেটার আমাদের আসে। সো ওইটা নিয়েই আমরা ওই প্ল্যানে আমরা আগাই যে আমাদের জানুয়ারি সেশনটা ধরতে হবে। সো ওই প্ল্যানে আমরা হচ্ছে আমাদের সব কাগজ বিষয়তে আসতে টাইম লেগে গেছে। আমাদের ইচ্ছা ছিল আমরা হয়তো আগস্টে শেষ করবো, সেপ্টেম্বরেও হয়নি, সেটা অক্টোবরের লাস্টে চলে গেছে। অক্টোবরের 23 তারিখে আমরা অ্যাপ্লাই করতে পারছি। যেহেতু আপনারা জানেন যে কানাডার জন্য অনেক ডকুমেন্টসের প্রয়োজন হয়, এটা পুরোটাই ডকুমেন্টস বেস, দেয়ার ইজ নো ইন্টারভিউ। সো এটা নিয়ে আমরা আলোচনা করবো ডিটেলসে ইন ফিউচার। তো এই তো দেন যখন আমরা হচ্ছে অক্টোবরের 23 তারিখে আমরা হচ্ছে অ্যাপ্লাই করি ফর ভিসা, মানে হচ্ছে যে স্টাডি পারমিটের জন্য, এবং স্পাউসাল ওপেন ওয়ার্ক পারমিট, দুটো একসাথে আমরা অ্যাপ্লাই করি। দেন নভেম্বরের 2 তারিখে বিএফএসে আমাদের অ্যাপয়েন্টমেন্ট পাই বায়োমেট্রিক সাবমিশনের জন্য। অ্যান্ড আমরা হচ্ছে আমাদের মেডিকেলটা আপফ্রন্ট করাই নিয়েছিলাম অক্টোবরেই। সো আমরা যখন অ্যাপ্লাই করি তখন আমাদের মেডিকেল অলরেডি ডান। আমরা খুব দ্রুতই হচ্ছে বায়োমেট্রিক হচ্ছে সাবমিশন লেটারটা পাই যাই। বায়োমেট্রিক আমরা 2 তারিখে সাবমিট করে আসি, অ্যান্ড তারপরে শুরু হয় একটা ওয়েটিং পিরিয়ড। সবাই জানি আমরা ওয়েটিং পিরিয়ডটা কতটা খারাপ, স্পেশালি কানাডার জন্য। অ্যান্ড তখন সময়টা ছিল এরকম যে মানে স্টুডেন্ট ভিসা মানে আসতেছিল না, মানে এটার কোনো ডিসিশন আসতে অনেক সময় লাগতেছিল, কারো 5-6 মাস লেগে যাচ্ছিল। খুবই কম, রেশিওটা খুব কম ছিল, খুব টেনশনের ব্যাপার ছিল। পুরো হচ্ছে একদম ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের টেনশনটা কাজ করে। তো ডিসেম্বরে যখন 1 তারিখ, তখন আমরা একটা সিদ্ধান্তে আসি যে আইদার আমরা হচ্ছে যদি ডিসেম্বরের 15 তারিখে আগে আমাদের ডিসিশন পাই, আমরা অ্যাজ সুন অ্যাজ পসিবল পাসপোর্ট সাবমিট করে আমরা ফ্লাই করবো ডিসেম্বরের 25 তারিখের ভিতরে। বাট আনফর্চুনেটলি তখন আমাদেরটা হয় নাই, অথবা ফর্চুনেটলি, কারণ আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা আমি মনে প্রাণে বিলিভ করি। আফটার দিস প্রসেস আমি আরও বেশি করে বিলিভ করি, কারণ এটা আসলে সত্য, এটার উপরে কোনো সত্য নয়, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। সো ইয়েস, ভালোর জন্যই হয়তো আমাদের তখন এই আমাদের
যে অ্যাপ্রুভালটা ডিসেম্বরে আসে নাই, হয়তো কোনো একটা ভালো রিলেশন কারণে। সো ডিসেম্বরে হচ্ছে যখন আসলো না, তখন আমরা আবার ডেফার করি মে সেশন, যেটাকে হচ্ছে কি বলা হয়, স্প্রিং সেশন বলা হয়। তো স্প্রিংয়ে যখন ডেফার করে ফেলি তখন মোটামুটি একটা কি ছিলাম, ওকে ফাইন, এখন তো আর কিছু করার নাই। তো আমি একটু হচ্ছে মানে টেন্স ফ্রি হওয়া শুরু করেছিলাম, কারণ আমার তাড়াহুড়ো ছিল না যে ইন্টারভিউ ধরতে হবে। তো ওই সময়টাতেই জানুয়ারি 4 তারিখে আলহামদুলিল্লাহ আমি তখন হচ্ছে আমরা বাড়িতে যাচ্ছিলাম, আমাদের গ্রামের বাড়িতে। ওই মুহূর্তে হচ্ছে ফ্রাইডেতে আমাদের ডিসিশনটা আসে এবং ইট ওয়াজ অ্যাপ্রুভ। অ্যান্ড আফটার দ্যাট আমরা আমাদের বাড়িতে ছিলাম বেশ কয়েকদিন থেকে, তারপর দ্রুত ঢাকায় চলে আসি। এসে আরেকটা বিপত্তিতে পড়ি, সেটা হচ্ছে তখন ভিএফএস এর পাসপোর্ট সাবমিশনের অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি, কারণ তখন দেখছে 2 মাস 3 মাস নাই, মানুষ নেপাল চলে যাচ্ছে পাসপোর্ট সাবমিশনের জন্য, খুব একটা মানে হজবরল অবস্থা। সো যাই হোক, আলহামদুলিল্লাহ সামহাও আমরা একটা ম্যানেজ করতে পারি আমাদের জানুয়ারির মাঝামাঝি সময়ের দিকে। আমরা আমাদের পাসপোর্ট সাবমিট করি এবং জানুয়ারি লাস্ট দিকে আমরা পাসপোর্ট কালেক্ট করি। আমাদের মাত্র হচ্ছে 6 দিন থেকে 7 দিন লাগছিল পাসপোর্ট রিটার্ন আসতে। অ্যান্ড আমার ভিসা ওয়াজ প্রিন্টেড। অ্যান্ড আফটার দ্যাট এই তো আমি যেহেতু জব করতেছিলাম, আমি একটা 1 মাসের নোটিস পিরিয়ড দিয়ে ফেব্রুয়ারি 25-এ আমি জবটা ছাড়লাম। এখন মোটামুটি আমার টপিংও শেষ। আর প্রথম রমজান থেকে আমি শপিং স্টার্ট করছি। অ্যান্ড আপনাদেরকে আমি শপিংয়ের ভিডিওটা একটু পরেই দেখাচ্ছি। ওইখানে আসলে আমি যেটা বলতে চাই যে আমি ক্লোদিংয়ের উপরে বেশি ফোকাস করছি। আমরা কোনো ইউটেন্সিলস বা আদার যে জিনিসগুলোর উপরে তেমন একটা ফোকাস করি নাই, কারণ আমাদের যতটুকু আমি রিসার্চ করে দেখেছি যে এগুলা ওখানে গেলেও ইজিলি আমরা এটা হয়তো পারচেস করতে পারবো, অ্যারেঞ্জ করতে পারবো। তো ইয়েস, আপনারা হচ্ছে আমাদের প্যাকেজিংয়ের ভিডিওটা দেখে আসেন, আর লাস্টে বাকি কথা হচ্ছে। আর এখন আপনাদেরকে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে আমার ইনিশিয়াল প্যাকিংস, মানে হচ্ছে এখনো পুরোপুরি কমপ্লিট না, খুবই মেসি হয়ে আছে চারদিক। তারপরও চিন্তা করলাম যে একটু দেখাই দিই, কারণ হচ্ছে পরে আর সময় পাবো কি না সেটা জানি না। সো মোটামুটি একটু গুছাই ফেলছি, মানে আমার শপিং প্রায় অলমোস্ট শেষ। 2-একটা টুকটাক জিনিস বাকি আছে, তাহলে আমি বলে দিব আসলে কী কী বাকি আছে আমার। আপনাদেরকে শুরু করি আমার ব্যাগস দিয়ে। ব্যাগের মধ্যে যদি দেখাই, আমার এইখানে আছে হচ্ছে এই যে এইরকম বড় 28 ইঞ্চির 2টা ব্যাগ দেখতে পাচ্ছেন, এই 2টা ব্যাগ। আর একটা ছোট্ট ব্যাগ যেটা আমি হচ্ছে লাইক কেবিনে নেওয়ার জন্য, এরকম দেখতেই পাচ্ছেন আশেপাশে কী অবস্থা টেকিং এর, মানে প্যাকেজিংয়ের যত জিনিসপত্র। আর এই হচ্ছে আমার টোটাল কাপড় চোপড় দিয়ে, আরও হয়তো 3-4টা আইটেম অ্যাড হবে এখানে। তো কী দিয়ে শুরু করবো, এখান থেকে শুরু করি। প্রথমে হচ্ছে বেল্ট আছে, এখানে চামড়ার বেল্ট আছে 3টা, কাপড়ের বেল্ট আছে 3টা। দেন এখানে আমার কিছু ফর্মাল শার্টস, লাইক একটা হোয়াইট, একটা ব্ল্যাক বা নেভি ব্লু, আর একটা ফর্মাল প্যান্ট হুইচ ইজ কুল। আর 2টা হুডি আছে এখানে। আর এখানে আছে হচ্ছে 3টার মতো জগার্স। দেন যদি যাই, এখানে আছে হচ্ছে স্পোর্টস ট্রাউজার, যেগুলা এখানে 4টা আছে। আর এখানে কাপড়ের ট্রাউজার যেগুলো বাসায় পরতে খুব আরাম দিবে, এটা 3টা। দেন এখানে কিছু বেডশিটস আছে, 5টার মতো, বাট এখানে 5টার মধ্যে আছে 6টার মধ্যে হচ্ছে 4টা আমাদের জন্য আর 2টা আমার ফ্রেন্ডের জন্য নিয়ে যাচ্ছি। আর এইখানে আছে হচ্ছে আমার ক্যাজুয়াল যে শার্টসগুলা, 1 2 3 4 5 6 7টার মতো আছে এখানে। এর মধ্যে একটা আছে কিছুটা ফর্মাল টাইপের, ডাবল পারপাস ইউজ করতে পারবো। আর জিন্স আছে এখানে হচ্ছে প্রায় 6টার মতো। দেন এখানে 3/4 একটা আছে আপাতত, বাট আমি আরও 2টা নিচ্ছি। প্লাস এইখানে হচ্ছে যদি যাই, এখানে আমার হচ্ছে বেসিক যে হচ্ছে 1 কালার টি শার্ট যেগুলো থাকে, এগুলো আমি নিচ্ছি হচ্ছে প্রায় 8টার মতো। আর এখানে হচ্ছে একটু ডিজাইন করা টি শার্ট নিচ্ছি, যেটা হচ্ছে আপনার 4টার মতো। আর এখানে আছে হচ্ছে আমার সোয়েট শার্ট 4টা, আর পাঞ্জাবি নিচ্ছি 2টা, আরও একটা অ্যাড হবে আই গেস। এই তো
আর এখানে হচ্ছে আন্ডারগার্মেন্টস আছে, সক্সগুলো আছে। এটা হচ্ছে আপনার ঘরে পায়ে দেওয়ার জন্য, বাসার ভিতরে যদি পায়ে দিই। আর এটা হচ্ছে লাইক অকেশনালি যদি পাঞ্জাবি টাঞ্জাবি পরি বা এমনিতেই যদি লাগে কখনো, একটা স্যান্ডেল নিয়ে নিলাম। তো এই তো মোটামুটি। আর এই যে জ্যাকেটটা দেখা যাচ্ছে, এটা কিন্তু আমি হচ্ছে নতুন করে পারচেস করি নাই, কারণ আমরা জানি যে হচ্ছে এত ঠান্ডার মধ্যে আসলে আমাদের দেশে যেগুলো পাওয়া যায় জ্যাকেট, ওগুলো আসলে কাজ করে না। হ্যাঁ, সো দ্যাটস ওয়াই এইটা আমি হচ্ছে যখন আপনারা হয়তো বা দেখছেন আমার সিকিমের ব্লগে, ওই সময় আমি এটা কিনছিলাম। সো যদি হচ্ছে আমার ওয়েটে কুলায় দেন আমি হচ্ছে এটা নিবো, আর আদারওয়াইজ নিব না। আমার কাছে আরও একটা জ্যাকেট আছে, আমি কোথায় যেন রেখেছি, আই ডোন্ট নো, এখন আসলে পাচ্ছি না খুঁজে, বাট আমার কাছে আরেকটা জ্যাকেট আছে। তো এই আর কি। আর এছাড়াও হচ্ছে আরও কিছু জিনিসপত্র অ্যাড হবে এমন না, আমার ওয়াইফ তো তার মতো করে আরও 2টা ব্যাগ প্যাক করতেছে। অ্যান্ড এছাড়াও হচ্ছে আমরা নিব হচ্ছে মশলাপাতি, যেগুলো আমার ব্যাগে ঢুকবে, কিছু কিছু মশলাপাতি, আর 2-1টা আমার কাপড় চোপড় ঢুকবে। এই তো দ্যাটস ইট। এই আমার প্যাকিংটা ইনিশিয়ালি দেখায় ফেললাম, কারণ হয়তো বা পরে আর দেখানোর সুযোগ পাবো না, একটাই ব্লগ হবে। তো এই ছিল মোটামুটি আমাদের ব্যাগের যে জিনিসপত্র, স্পেশালি আমার ব্যাগের জিনিসপত্রগুলো। তো এছাড়া এর বাইরে হয়তো বা টুকটাক 2-1টা আইটেম ঢুকতে পারে, যদি সম্ভব হয় আমি দেখিয়ে দিব। আর আদারওয়াইজ এটাই হচ্ছে বলতে গেলে 99% আমার ব্যাগ রেডি টু গো। আর এরপরে আসলে আর বেশি কিছু শেয়ার করার নেই এই ভিডিওতে। নেক্সট হয়তো বা ডলার এন্ডোর্সমেন্ট নিয়ে একটা ভিডিও আসতে পারে। আদারওয়াইজ হচ্ছে আমাদের যে কানাডার জার্নি নিয়ে একটা ফুল একটা ভিডিও করার চেষ্টা করবো আমি, আমাদের এয়ারপোর্টে ইমিগ্রেশন থেকে শুরু করে ল্যান্ড করা পর্যন্ত, এখানে ইমিগ্রেশন সব কিছু নিয়ে ডিটেল যদি ভিডিও আমি বানাতে পারি অবশ্যই চেষ্টা করব। সো আপনারা অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, আমাদের জন্য ভালোবাসা রাখবেন। আর ভবিষ্যতে কানাডা রিলেটেড আরও অনেক কিছু আসতে পারে। সো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পেজটাকে লাইক করবেন, আর বেশি বেশি সাপোর্ট করবেন। থ্যাংক ইউ।